জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। সাংসারিক জীবনযাপনে ঝামেলা লাগলে হঠাৎ আমরা বলে উঠি চলে যাব, যেদিকে দু চোখ যায়। আসলে সংসারের চাপ, কাজের চাপ, অফিসে বসের চাপ, বাড়িতে এসে বাচ্চা সামলানো, রাস্তাঘাটে ভিড় ভাট্টা, বাসে ট্রেনে ঠেলাঠেলি, সব মিলিয়ে আমাদের গোটা জীবনযাপনটা খুব যান্ত্রিক। নিত্যনৈমিত্তিক জীবনযাপনের মাঝে এরাও যেন আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। আর তখনই পান থেকে চুন খসলেই আমরা রেগে বলে উঠি চলে যাব, যেদিকে দু চোখ যায়। কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার মানে কিন্তু একেবারেই এরকম নয়। আমাদের এই অনুষ্ঠান যেদিকে দু চোখ যায় মানে হলো ভালোবেসে একসঙ্গে সপরিবারে রিফ্রেশমেন্ট। আপনার এই যান্ত্রিক জীবনযাপন থেকে একটু বেরিয়ে আসার জন্য 2-3 দিনের ছুটি পেলেই আপনি কোথাও ঘুরতে বেরিয়ে যেতেই পারেন। ভাবছেন তো কোথায় যাবেন, কিভাবে যাবেন, আর সেখানে গিয়ে কী বা দেখবেন? তার জন্য তো রয়েছি আমরা। আমাদের এই অনুষ্ঠান দেখুন আর নিজেরা নিজেদের মনের মতো করে বেড়াবার প্ল্যান করে নিন। চলুন তাহলে শুরু করি যেদিকে দু চোখ যায়। যেদিকে দু চোখ যায় অনুষ্ঠানে লোকাল গাইড হওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন হুগলির খানাকুলের নাঙ্গুলপাড়া থেকে শ্রী নিত্যব্রত মুখোপাধ্যায়। তার আমন্ত্রণে রণজয় আজ পৌঁছে যাবে তার কাছে। দেখে নেবে রাজা রামমোহন রায়ের জন্মস্থান, যার অদম্য লড়াই এক নৃশংস কুসংস্কারের অতল গহ্বরে ডুবে থাকা জাতিকে আলোর কূলে পৌঁছেছিল। তাই আর সহমরণ নয়, তারা আজ সহযাত্রী। আমরা আজকে যেখানে যেতে চলেছি তার নাম হলো রাধানগর গ্রাম। হাওড়া থেকে ট্রেন ধরে প্রথমে তারকেশ্বর, তারপর তারকেশ্বর থেকে বাস ধরে আপনাদের আসতে হবে দিঘরুই ঘাটের দিকে। এই দিঘরুই ঘাটটি অবস্থিত রয়েছে মুন্ডেশ্বরী নদীর উপর। এই দিঘরুই ঘাট ক্রস করে যে কোনো ভ্যান কিংবা বাসে করে আপনারা পৌঁছে যাবেন রাধানগর গ্রামে, অর্থাৎ রাজা রামমোহন রায়ের বাড়ি। আসুন। বহুদিন ধরে বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু। দেখা হয় নাই দুই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। কেমন আছেন মুখার্জিবাবু? ভালো আছি, আপনি ভালো আছেন? একদম একদম। রাজা রামমোহন রায়ের সর্বশেষ দৌহিত্র নিত্যব্রত মুখোপাধ্যায় এখন আমাদের রাজা রামমোহন রায়ের ভিটেমাটি সম্পর্কে দেখাবেন। মুখার্জিবাবু, তাহলে আশা করতে পারি যে আপনি আমাদের ভালোভাবে সমস্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবেন এবং আমাদের দর্শকদের সামনে যাতে আমরা সেগুলো ঠিকঠাকভাবে তুলে ধরতে পারি। আসুন। সমস্ত কিছু এই সেই সুতিকা গৃহ, যেটা তখনকার দিনে মূল বাড়ির থেকে পৃথক থাকতো, এবং এই মাটিতেই রাজা রামমোহন রায় মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন। 1772 সালে 22শে মে তিনি রাধানগরে এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। উনি আমাদের সামনে যে সময়ের কথা তুলে ধরলেন সেটা ছিল বাংলার সেই সময়, যেই সময় বাংলা আচ্ছন্ন ছিল ধর্মীয় কুসংস্কার এবং গোঁড়ামির দ্বারা।
এবং এই ধর্মীয় কুসংস্কারের মধ্যে একটি অন্যতম খুব ঘৃণ্য কুসংস্কার ছিল সেই সময়কার সতীদাহ প্রথা। এবং যিনি প্রথম এই সতীদাহ প্রথার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন অর্থাৎ রাজা রামমোহন রায়, তিনি জন্মগ্রহণ করেছিলেন এই আতুর ঘরে। এই মন্দিরটা সম্পর্কে আপনি বলছিলেন। এই মন্দিরটি হচ্ছে রামমোহনের পিতা রামকান্ত রায় তাঁর কুলদেবতা রাজরাজেশ্বরজিউ তাঁর দোলমঞ্চ। তাঁর আমলে এখানে প্রতি বছরই দোল উৎসব হতো। এটা 1683 শতাব্দে তৈরি। তাহলে মুখার্জিবাবু আপনি বলছেন এই হচ্ছে সেই রাজা রামমোহন রায়ের পৈতৃক ভিটা, তাই তো? হ্যাঁ। কিন্তু দর্শকদেরকে আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রকম পরিচয় দ্বারা আপনারা তাকে চেনেন, জানেন, কিন্তু তিনি যে খুব ভালো একজন আর্কিটেক্ট সেটা কি আপনারা জানেন কি? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা স্কেচ অনুযায়ী এই রামমোহনের স্মৃতি মন্দিরটি তৈরি হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা তিনটে সমন্বয়ে তৈরি। রামমোহনের বাবা রামকান্ত রায় আমলে যে পুরনো বাড়িটি, সে বাড়িটা ভূমিসাৎ হয়ে যায়। আচ্ছা। তার ভিতের উপর থেকে বাড়িটি তৈরি হয়। তো এই বাড়িটির ভিত্তি স্থাপন করেছিলেন হেমলতা ঠাকুর, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বউ, রবীন্দ্রনাথের ভাতৃবধূ দীনেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী হেমলতা ঠাকুর। এর ভিত্তি স্থাপন করেছিলেন ইংরেজি 1916 সালে এবং 17 সালে 1917 কাজ আরম্ভ হয়। এই বিল্ডিংটি নির্মাণ কাজ আরম্ভ হয় 1917 সালে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা নকশা এঁকেছিলেন। এই মর্মে একটা কমিটি হয়, তার সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছিলেন। কোষাধ্যক্ষ হয়েছিলেন কবি সত্যনাথ দত্ত, আর যিনি সম্পাদক স্যার জেন বাসু কলকাতা হাইকোর্টের সলিসিটার ছিলেন। রাধানগরের প্রখ্যাত বসু পরিবারের সন্তান ভূপেন বসুর ভাইপো। রামমোহনের জীবনের শ্রেষ্ঠ অবদানগুলিকে নিয়ে কিছু দেয়াল চিত্র আছে এই স্মৃতি মন্দিরের অভ্যন্তরে। আচ্ছা, সেগুলি দেখাবো, চলুন আসুন। এইটি হচ্ছে রামমোহনের বংশতালিকা। আচ্ছা। রামমোহনের পূর্বপুরুষরা কনৌজ থেকে এসেছিলেন। এরা কনৌজের ব্রাহ্মণ। লেখা আছে ভট্টনারায়ণ কনৌজ হতে আগত। রামমোহন সব থেকে নিয়ারেস্ট হচ্ছেন কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহনের প্রপিতামহ। ইনি রাধানগর এসেছিলেন। উনি এখানে এসে জায়গাটা ওনার খুব ভালো লাগে, উনি এখানে বসস্থাপন ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং রাধানগরে 25 বিঘে ল্যান্ডের উপর বাড়ি করেছিলেন। ওনার যিনি পুত্র ব্রজবিনোদ রায় অর্থাৎ রামমোহনের ঠাকুরদাদা, নিচে রামমোহনের বাবা রামকান্ত রায়, তারপর রামমোহন নিজে, তার দুই পুত্র জ্যেষ্ঠ রাধাপ্রসাদ, ছোট হচ্ছেন রমপ্রসাদ। আর রমপ্রসাদ রায় এর দুই পুত্র হরিমোহন প্যারিমোহন, এরা হচ্ছে নিঃসন্তান। হরিমোহন প্যারিমোহন অবধি গিয়ে বন্ধ শেষ হয়ে গেল। রাধাপ্রসাদের একটিমাত্র মেয়ে চন্দ্রজ্যোতি কন্যা, স্বামীর নাম শ্যামলাল চট্টোপাধ্যায়। তার আবার 3টি পুত্র, ললিত মোহন, কিশোরী মোহন, নন্দমোহন। আমরা হচ্ছি রামমোহনের দৌহিত্র, অর্থাৎ এই কিশোরী মোহন থেকে আমরা এসেছি। আমাদের 6th জেনারেশন, 6 পুরুষ বর্তমানে চলছে। এইটি দেখছেন যেটা রাধানগর গ্রামের পাঠশালায় রামমোহন রায়ের প্রথম প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়েছিল। পাশেই দেখছেন যেটি রামকান্ত রায় রামমোহনের বাবা, পৌত্তলিকতা সম্পর্কে রামমোহনের সঙ্গে বিবাদ এবং রামকান্ত রামমোহনকে গৃহ থেকে ত্যায্যপুত্র করে বিতাড়িত করছেন। এই যে ছবিটি দেখছেন, এটিতে ফুটে উঠেছে রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা আটকাচ্ছেন এবং তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলছেন। এই ছবিতে দেখা যাচ্ছে তিনি এই বাংলায় আধুনিক শিক্ষার প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। বিভিন্ন জায়গায় স্কুল স্থাপন করেছেন এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা করেছেন। এই ছবিতে আপনারা দেখতে পাবেন তখনকার দিনে ব্রিটিশ শাসিত ভারতে যে সমস্ত সংবাদপত্র প্রকাশিত হতো তার স্বাধীনতা প্রায় ছিল না বললেই চলে। তিনি সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকাতে লিখেছিলেন। সম্মিলিত জাতিপুঞ্জে তিনি বিশ্ব ভ্রাতৃত্বের কথা শুনিয়েছিলেন বিশ্ববাসীকে, এবং এই ছবিতে তারই প্রকাশ আমরা দেখতে পাই। এই ছবিতে আপনারা দেখছেন যে উনি বক্তব্য রেখেছেন কৃষকদের ন্যায্য অধিকার সম্বন্ধে।
সমাজ কল্যাণমূলক কাজে রাজা রামমোহন রায় আধুনিক ভারতের এক মহান রূপকার। তিনি প্রথম বলেছিলেন যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ভারত পথিক রামমোহন রায় ইংল্যান্ডে গমন করেন, আর সেটিই হয় তার ভারত থেকে অন্তিম যাত্রা। এই শিল্পকর্মগুলি তৈরি করা হয়েছে পোড়ামাটি দিয়ে এবং তারপরে সেটি গালা দিয়ে পালিশ করা হয়েছে। আরে মুখার্জি বাবু আসুন, আপনি কি বলছিলেন এই নদী এখানে কি ব্যাপার আছে? হ্যাঁ, এখানে একটা আগে প্রবল নদী ছিল, আচ্ছা। বুঝলেন? এই মহালিঙ্গেশ্বর স্তোত্রে আছে, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ বক্রেশ্বর তথই বচ, বীরভূম সিদ্ধিনাথ রাড়ে চ তারকেশ্বর, ঘণ্টেশ্বরশ্চ দেবেশী রত্নাকর নদী তট। এই নদীর নাম ছিল রত্নাকর নদী। এবং এই নদীপথেই এই যে রামমোহনের বাবা রামকান্ত রায়ের যে বাড়ি নির্মাণের যাবতীয় পাথর এই নদীপথে এসেছিল। যে স্নান লাগিয়ে অভিরাম নদীতে গেলেন, তখন রত্নাকর নদী সেই সদা প্রবাহিত, গোসাইয়ের কৌপিন সেই ঘরে আচম্বিত। ক্রোধেতে গোসাই তালে দিল অভিশাপ, রত্নাকর বলি তোরে কেহ না কহিবে, কানা নদী বলি সকলে ডেকে। তারপর থেকে মজদে মজদে বর্তমানে এটা এখন কানা হয়ে গেছে। এর নাম হয়েছে কানাদারকেশ্বর রিভার। আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি রঘুনাথপুর শ্মশানে, যেখানে অতীতে এই বাংলায় নারীদের উপর নির্যাতন করেই একরকম বলতে পারেন যে তাদের স্বামীর মৃত্যুর পর এখানে সতী দাহ করা হতো, এবং রাজা রামমোহন রায়ের বৌদিকে এখানে তার দাদার সাথে সহমরণে বাধ্য করা হয়। এবং উনি কলকাতা থেকে ফিরে এসে যখন দেখেন, তখন আর তার বৌদি জীবিত নয়। তারপর থেকেই এবং বলা যায় সেখান থেকেই রাজা রামমোহন রায় ডিসাইড করেন যে এইবার তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন। এবং এই সম্পর্কে বাকি তথ্য আমাদের সঙ্গে শেয়ার করবেন মুখার্জি বাবু। রামমোহন রায়ের বড় ভাই জগমোহন রায়, তাঁর স্ত্রী অলকমঞ্জরী দেবী, ইনি রামমোহন রায়ের বড় বৌদি। ইনি সতীদাহে মোটে ইচ্ছুক ছিলেন না। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে সহমরণে বাধ্য করা হয়েছিল। এবং তার বড় বৌদিকে যখন জোর করে এখানে সতীদাহ করা হলো, তারপর রামমোহন তখন কলকাতায়, রামমোহন তারপর এখানে উপস্থিত হন। হয়ে তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন অন্তরে। এত বড় কুপ্রথা সমাজের বুক থেকে উচ্ছেদ করার তিনি এখানে সংকল্প গ্রহণ করেছিলেন। এই চিতাভস্ম ছুঁয়ে শ্মশানে তিনি পাগলের মতো কেঁদেছিলেন। আচ্ছা, এটাই কি সেই সতীদাহ বেদী? হ্যাঁ, এটাই সতীদাহ বেদী। এবং রামমোহনকে যখন বাড়ি থেকে বাবা ত্যায্যপুত্র করে বিতাড়িত করলেন, তখন বড় বৌদি একমাত্র রামমোহনকে পুত্র স্নেহে ভালোবাসতেন। তাই এই বড় বৌদির সতীদাহে পৈশাচিক মৃত্যুটা রামমোহন কোনোভাবেই মানে সহজ মনে গ্রহণ করতে পারেননি। স্বাভাবিক। হ্যাঁ, সেই কারণে তিনি এই সমাজের বুক থেকে এত বড় কুপ্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেছিলেন। যে শ্মশানটিতে একসময় নারী কণ্ঠের আর্তচিৎকার, সংঘবদ্ধ পূর্ণার্থের প্রলয় হুঙ্কারে চাপা পড়ে যেত, সেটিতে এখন দর্শনার্থী বা ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে। পাশের যে পুকুরের ঘাট ছিল সতীদাহের প্রথম ধাপ, অর্থাৎ সেই অসহায় মহিলার আর্তচিৎকার যেখান থেকে শুরু হতো, সেটাই এখন আশেপাশের বাড়ির মহিলাদের পড়ন্ত বিকেলের গল্প করার নিশ্চিন্ত জায়গা। এই যুগান্তর তাঁরই ইচ্ছায়। কিন্তু এই লড়াই সহজ হয়নি। বাস্তববাদী রামমোহনকে ত্যায্যপুত্র করেন ধর্মের অনুশাসনে বাঁধা তার পিতা। তারপরেই তিনি থাকতে শুরু করেন শ্মশানের পাশেই এই বাড়িতে, হয়তো পাহারায়। তাহলে মুখার্জি বাবু, আপনার কথা অনুযায়ী যে রাজা রামমোহন রায়কে তার বাবা যখন বাড়ির থেকে তাড়িয়ে দেন, তারপরে উনি এখানে এসে বসবাস করতেন। আচ্ছা, এই বাড়িটি কি তার নিজের বাড়ি ছিল নাকি এটা কি? না, এটা তার পৈতৃক সম্পত্তি নয়। আচ্ছা আচ্ছা। এটা বর্ধমান মহারাজা এইখানে তাকে বাড়ি করার জন্য জায়গাটি দিয়েছিলেন। তিনি বর্ধমান মহারাজার কাছে অনুরোধ করেছিলেন, আচ্ছা, যে আমাকে একটু জায়গা দেওয়া হোক, আমি বাড়ি ঘর করে বসবাস করতে চাই। আমার পিতা আমাকে ত্যায্যপুত্র করে বিতাড়িত করেছেন। আচ্ছা আচ্ছা। তারপরে উনি এখানে ওনার মানে এটা কি উনি ফ্যামিলি নিয়ে এখানে ফ্যামিলি থাকতেন। আচ্ছা আচ্ছা। এবং তার এই সমাজ জীবনে তার যে অবদান, যেমন এই বহু বিবাহ,
তখনকার দিনে ব্রাহ্মণরা, কুলীন ব্রাহ্মণরা একাধিক বিবাহ করতো, আর তাদের মৃত্যুর পর তাদের প্রত্যেকটি স্ত্রীকে সতীদাহ করে পুড়িয়ে মারা হতো, দিকে দিকে চিতা জ্বলতো। এইসবের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন ইংরেজ সরকারের কাছে, এবং এই কন্যাপণ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, গঙ্গাসাগর সন্তান বিসর্জন এসবের বিরুদ্ধে আন্দোলন। এই সব নিয়ে কি ওনার সঙ্গে কোথাও ওনার বাবার একটা খুব মানে একটা বচসা হতো, এবং সেটার থেকেই বোধহয় তাদের এই মানে ত্যায্য পুত্র হওয়া, তার বাড়ি ছেড়ে এখানে এসে বসবাস করা। তখনকার দিনে তখনকার দিনে প্রচলিত সংস্কারে রামমোহন এবং রামকান্ত রায় বিশ্বাসী ছিলেন, কিন্তু রামমোহন তার বিজ্ঞান ভিত্তিক চেতনাবোধ দিয়ে তিনি এই সমস্ত চিরাচরিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি কথায় কথায় বাবার সঙ্গে বিতর্কে মেতে পড়তেন এবং এই বিষয়ে প্রতিবাদ জানাতেন। তা এই বাড়িটি মানে কত সালে তৈরি প্রায় আনুমানিক? হ্যাঁ, আনুমানিক আর আবার আজ থেকে 240 বছর আগে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণ করছে হুগলি জেলা পরিষদ। রামমোহন স্মৃতিসত্ত্ব সংরক্ষণ সমিতি এরা এখন রক্ষণাবেক্ষণ করছে। এইটি সেই সাধন মঞ্চ। এইখানে রামমোহন পূর্ব দিকে মুখ করে বসে প্রতিদিন পরম ব্রহ্মের উপাসনা করতেন। বিশ্ব ব্রাহ্ম সমাজ এটিকে পুনরায় নির্মাণ করেছেন, এটি নষ্ট হয়ে গিয়েছিল। মানে বলা যায় যে একটা সতীদাহর মতো ঘৃণ্য প্রথা যে জায়গাটা একসময় হতো, যে শ্মশানে, সেই শ্মশানটা আজকে একটা মানুষের পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ঘাটে আমি এখন বসেছিলাম, এটাকে বলা হয় সতীদাহ ঘাট। এটি হচ্ছে রাজবাড়ির খিড়কি ঘাট। আচ্ছা, এইখানে অনেক সতীকে স্নান করে দাহ করা হয়েছে। রামমোহনের বড় বৌদি অলকমঞ্জুরি দেবী তাকে সতীদাহ করার জন্য এই পুষ্করিণীতে স্নান করিয়ে হাতে মঙ্গল ঘট দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণে তাকে সতী হতে উদ্বুদ্ধ করা হয়েছিল, কিন্তু তিনি সতী হতে চাননি। আচ্ছা, তার হাত থেকে মঙ্গল ঘটটি পড়ে এই ঘাটের প্ল্যাটফর্মে চুরমার হয়ে গেছিল। এবার প্রচলিত রীতি অনুযায়ী তাকে জোর করে ধরে নিয়ে গিয়ে থামির চিতায় হাত পায়ে জয়েন্টগুলো ভেঙে দিয়ে পুড়িয়ে মারা হয়। পুরো ব্যাপারটা এখানে যেটা আমরা বুঝতে পারলাম যে খুব যে নৃশংসতা এখানে হতো, তার একটা প্রথম ধাপ হচ্ছে এটা, এবং দ্বিতীয় ধাপ হচ্ছে ওটা। তিনি বুঝতে পেরেছিলেন ধর্মান্ধ মানুষের সঙ্গবদ্ধ এ অন্যায় এভাবে বন্ধ করা যাবে না। তাই তিনি আইনে সাহায্য নিয়েছিলেন। শাস্ত্রে লেখা না থাকা সত্ত্বেও এক অজানা না দেখা কাল্পনিক পুণ্য লাভের আশায় মানুষের এই নৃশংসতা বন্ধে শাস্ত্রের ইংরাজি অনুবাদ নিয়ে হাজির হয়েছিলেন তৎকালীন ব্রিটিশ শাসকদের দরবারে। সফল হয়েছিল তার প্রয়াস। হয়তো কিছু অভিমান বুকে নিয়েই দেশ ছেড়ে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। তারপর 1803 সালের 27 সেপ্টেম্বর ব্রিস্টলে এই প্রাতঃস্মরণীয় মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিস্টলের সমাধি প্রাঙ্গণ থেকে মাটি এনে এই মন্দিরে প্রতিস্থাপিত করেছেন। মন্দিরটি এবছরই রাজা রামমোহন রায়ের জন্মদিনে উদ্বোধিত হয়েছে। রণজয় নিত্যব্রত বাবুর সঙ্গে রাজা রামমোহন রায়ের জন্মস্থানে। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রামমোহন প্রয়াত হয়েছিলেন। সেখানে রামমোহনের যে সমাধি মন্দিরটা আছে, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেটা সেখানে গিয়ে করে এসেছিলেন আর্ডনসভেল বলে একটি জায়গায়। তারই প্রতিরূপ তৈরি হচ্ছে এখানে। আচ্ছা, আমাদের রায়বংশেরই মানে অন্যতম বংশধর অনুপ কুমার রায়, তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন, গিয়ে সেখান থেকে তিনি ব্রিস্টলের রামমোহনের সমাধি মন্দিরে মাটি নিয়ে এসেছেন আমার কলসে করে। ব্রিস্টলের সমাধি প্রাঙ্গণ থেকে মাটি এনে এই মন্দিরে প্রতিস্থাপিত করেছেন। মন্দিরটি এবছরই রাজা রামমোহন রায়ের জন্মদিনে অর্থাৎ 22শে মে উদ্বোধিত হয়েছে। উদ্বোধনের এই ছবিটি শ্রী আনন্দ কুণ্ডু আমাদের দপ্তরে পাঠিয়েছেন। আপনিও ঘুরুন আমাদের সাথে। চিঠি লিখুন আপনার প্রিয় স্থানের বিশদ বিবরণ জানিয়ে। আপনিও হয়ে যান অনুষ্ঠানের লোকাল গাইড। আমাদের ইমেল আইডি যেদিকে দুচোখ যায় @rediffmail.com। যেদিকে দু চোখ যায়